যাদেরকে অভ্যুত্থানের আগে দেখা যায়নি, স্বেচ্ছাসেবী হয়ে উঠে ফুটেজ খেয়ে তারা অনেক বড় সমন্বয়ক হয়ে উঠল। জনগণের আকাঙ্ক্ষার সাথে সঠিক পথে থাকে বাংলাদেশের সবচেয়ে প্রাসঙ্গিক রাজনৈতিক দল হবে এনসিপি। একটা মধ্যমপন্থী রাজনৈতিক দলের সাথে একটা ইসলামিস্ট রাজনৈতিক দলের কম্পারিজন হয় না। এনসিপি কোন পন্থী, কোথা থেকে আসে তাদের টাকা? যাকে যেইভাবে মনে করেছি বাংলাদেশের জন্য প্রতিবন্ধকতা, বাংলাদেশের জনগণের জন্য শোষক, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। ওই দিন আমরা যেই চিন্তায় গিয়েছি এই চিন্তাটা সঠিক ছিল না। তো ভুলটা আপনারাই করেছেন, না গেলে এগুলো কিছুই হতো না। বাংলাদেশের পলিটিশিয়ান বলতে বিগত 16 বছর যাদেরকে দেখানো হয়েছে তাদেরকে আমি মনে করি অভিনেতা অভিনেত্রী মনে করি। আমাদের ওই কালো টাকার মানি ফ্লোর দরকার নাই। এনসিপিও কি রাজনৈতিক দল হওয়ার পর একই ধরনের বৈশিষ্ট্য ফিরল কিনা? এই কারণে বলছি যে এনসিপির অনেকের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ এসেছে, দখলবাজির অভিযোগ এসেছে, আপনারা অনেককে বহিষ্কারও করেছেন। বহিষ্কার তো যে কোনো দলেই করতে পারে, কিন্তু এনসিপিও রাজনৈতিক দল হয়ে ওঠার পর অন্য রাজনৈতিক দলের মতো একই দায় নিতে হচ্ছে কিনা? প্রথমত হচ্ছে আমি একদম যদি বলি যে আমরা কখনোই বলবো না যে এরকম অভিযোগ আমাদের কাছে আসেনি, প্রমাণসহ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। এনসিপির সবচেয়ে বড় একটা দায় নিতে হয়েছে কোন জায়গায়, অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন এনসিপি হয়ও নাই তখনও যারা যারা বিভিন্ন জায়গায় স্বঘোষিত সমন্বয়ক ছিল বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়, তারাও যদি তাদের জায়গায় ওই শব্দটাকে বা ওই পদটাকে অপব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছিল, চাঁদাবাজি করেছিল, সেই দায়গুলো যখন এনসিপির জন্মই হয় নাই তারপরে এসে 1 বছর পরে এসে অনেক ক্ষেত্রে এনসিপিকে নিতে হয়েছে। এক, দ্বিতীয়ত অভ্যুত্থানের সময়ও আমরা বাংলাদেশের হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয়, 2-1টা জেলা আর কেন্দ্রীয়ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দিয়েছিলাম। কিন্তু যখন অভ্যুত্থানটা ঘটে গেল এরকম একটা বিশাল সংখ্যক আছে যারা অভ্যুত্থানের পর হঠাৎ করে স্বেচ্ছাসেবী হয়ে উঠলো, যাদেরকে অভ্যুত্থানের আগে দেখা যায়নি, স্বেচ্ছাসেবী হয়ে উঠে ফুটেজ খেয়ে তারা অনেক বড় সমন্বয়ক হয়ে উঠলো। তাদের বিরুদ্ধে যখন স্থানীয়ভাবে প্রশাসনের মধ্য দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা বাধা দেই নাই। আমরা বিশ্বাস করি আজকে থেকে 2 বছর পরে এনসিপি যদি জনগণের আকাঙ্ক্ষার সাথে সঠিক পথে থাকে বাংলাদেশের সবচেয়ে প্রাসঙ্গিক রাজনৈতিক দল হবে এনসিপি। সেটা অনেক দিক বিবেচনায় একটু যদি চিন্তা করা যায়। একটা মধ্যমপন্থী রাজনৈতিক দলের সাথে একটা ইসলামিস্ট রাজনৈতিক দলের কম্পারিজন হয় না, দুইটার অডিয়েন্স আলাদা। সেই জায়গায় এনসিপি যদি তাদের ওই লাইনে থাকতে পারে আমরা বিশ্বাস করি এনসিপি আজকে থেকে 2-3 বছর পরে সবচেয়ে প্রাসঙ্গিক দল হবে। সেটাকে সামনে রেখেই এনসিপিতে কোনো ধরনের অপকর্মকারীর কোনো জায়গা হবে না, এটার নিশ্চয়তা আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে দিতে চাই। আপনারা রাজনৈতিক দল করলেন, সারা দেশব্যাপী আপনাদের একটা মানুষের সাথে অংশগ্রহণমূলক প্রোগ্রামও করলেন, সেখানে আমরা দেখেছি ব্যাপক সাড়াও ছিল। এই যে আপনারা পুরো বাংলাদেশ চষে বেড়ালেন, এর জন্য তো প্রচুর অর্থ প্রয়োজন। আপনারা যে পার্টি চালাচ্ছেন সেখানেও প্রচুর অর্থ প্রয়োজন। আপনাদের তাহলে এই অর্থনৈতিক সোর্সটা কিভাবে? আপনারা কি ক্রাউড ফান্ডিং করছেন নাকি বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে থেকে চাঁদা পাচ্ছেন? একটু যুক্তই করে দেই। ধরেন বাংলাদেশের রাজনীতি কেউ ভারতপন্থী, ভারতের কাছ থেকে টাকা পায়, কেউ আমেরিকাপন্থী, আমেরিকা থেকে টাকা দেয়, কেউ হয়তো পাকিস্তানপন্থী, পাকিস্তান থেকে টাকা দেয়। এনসিপি কোন পন্থী, কোথা থেকে আসে তাদের টাকা? আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম। আপনার আসলে কি মনে হয় আপনার জায়গা থেকে এনসিপি এখন পর্যন্ত কোন পন্থীর দিকে যাচ্ছে? না, এনসিপির যদি আপনি রাষ্ট্রের কথা বলেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এনসিপি কোন পন্থী, আমরা হয়তো দেশ বলতে পারবো না এনসিপি কোন পন্থী, কিন্তু আমরা হয়তো টাকার উৎস বলতে পারি যে বিভিন্নভাবে মানুষ বলে এটা। এনসিপির ধরেন যারা রাষ্ট্র পরিচালনায় উপদেষ্টা হিসেবে আছেন এরা আপনাদের একটা বড় ফান্ডিং করে, বসুন্ধরার মতো বড় বড় যারা বিজনেস ম্যাগনেট আছে তারা আপনাদেরকে ফান্ডিং করে, পত্রপত্রিকা এগুলো আসে, পাবলিকও হয়তো এগুলো সন্দেহ করে। আপনি বলেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, জনগণ পরিষ্কার হোক। প্রথমে এটা ভালো লাগলো যে মানে এনসিপি যে এখনো কোনো দেশপন্থী হয়ে যায় নাই এটা প্রমাণ করে এনসিপি কোনো দেশপন্থী যখন হয়ে যাবে তখন ওই দেশের কাছে না অনেকটা জিম্মি হতে হয় অনেক দিক থেকে। তো এনসিপি যেহেতু কোনো আধিপত্যবাদে বিশ্বাস করে না, বাংলাদেশ পন্থাকে সামনে রেখে এনসিপি কোনো দেশপন্থী হতে যাবে না আগামীতে। জুলাই পদযাত্রায় জেলা ভিত্তিক যে খরচ হয়েছে এনসিপির কেন্দ্রীয় জায়গা থেকে 20% খরচও প্রোভাইড করতে পারেনি। এনসিপির ওই জেলার যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন কিংবা স্থানীয় সংগঠক ছিলেন তারা তাদের জায়গা থেকে খরচটা পরিচালনা করেছে। অনেক জেলা আছে কিছুই দিতে পারা যায়নি। সো জুলাই পদযাত্রার খরচটা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের উপর দিয়ে গিয়েছেন এবং এটা আসলে তাদের কিছুটা কষ্টও হয়েছে, কারণ আমরা নতুন একটা রাজনৈতিক দল মাত্র। এক, দ্বিতীয়ত আমি আপনাকে শুধু একটা কথা বলি, একটা রাজনৈতিক দলের বাংলাদেশের প্রথম সারির 2টার মধ্যে একটা রাজনৈতিক দল হওয়ার জন্য যেইটুকু মানি ফ্লো থাকা দরকার ওই ন্যূনতম মানি ফ্লোটুকু যদি এনসিপির থাকতো, এনসিপি আজকে এখন বাংলাদেশের
প্রথম 2টা রাজনৈতিক দলের মধ্যে একটা থাকতো। আমি মনে করি এনসিপি এই মুহূর্তে বাংলাদেশের প্রথম 3টা রাজনৈতিক দলের মধ্যে একটা, এবং এনসিপির সাংগঠনিক সহ অন্যান্য গ্রোথ অন্তত 5 গুণ বেশি হতো। এনসিপি তাদের জায়গা থেকে, আপনি যে বিভিন্ন গ্রুপের নাম বললেন, বসুন্ধরা গ্রুপ বা এরকম বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, এনসিপি যদি তাদের দ্বারা ফান্ডেড হতো তাহলে এনসিপি তাদের বিরুদ্ধে কথা বলার ওই স্পর্ধাটা দেখাতে পারতো না। এই কথা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বলতে পারে নাই, এখন অন্য কোনো রাজনৈতিক দল বলতে পারে নাই। শুধুমাত্র এনসিপির নেতৃত্বই এই কথা বুক চিতিয়ে বলেছে যে আমরা যাকে যেইভাবে মনে করেছি বাংলাদেশের জন্য প্রতিবন্ধকতা, বাংলাদেশের জনগণের জন্য শোষক, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। এই মিডিয়ার মাধ্যমেই আমরা, আপনি দেখেছেন যে কক্সবাজারে বসে ওয়াশিংটন ডিসিতে থাকা একটা মানুষের সাথে নাস্তা করেছি। এই মিডিয়ার দ্বারা আমরা গত কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের খবর শুনেছি। এটা কিন্তু দেখেন একটা যৌক্তিক বিষয়, এমন একটা দিনে আপনারা গিয়েছেন, ওই দিন তো না গেলেও পারতেন। না, এটা ট্রু, আমি এটাতে একদম সম্পূর্ণ এগ্রি করি যে ওই দিন আমরা যেই চিন্তায় গিয়েছি এই চিন্তাটা সঠিক ছিল না। কিন্তু তার মানে কি এটা যে এই প্রোপাগান্ডা করা হবে যে একটা মানুষ আমেরিকাতে বসে আছে 13,000 কিলোমিটার দূরে, উনাকে নিয়ে একটা প্রোপাগান্ডা করা হবে যে আমরা কক্সবাজারে বসে ওনার সাথে চক্রান্ত করছি, বাংলাদেশ বিক্রি করে দিচ্ছি, বাইরে বিএনপি নেতাকর্মীরা এসে সারাদিন স্লোগান দিবে, মিডিয়া এসে সারাদিন ক্যামেরা ধরে থাকবে, সেখানে ডিজিএফআই সব বিভিন্ন এজেন্সি দিয়ে আমাদের পিছনে নজরদারি করা হবে, এটা তো হইতে পারে না। সেটা ঠিক আছে, কিন্তু ভুলটা আপনারাই করেছেন, না গেলে এগুলো কিছুই হতো না। না, মানে ধর ওইটা আমাদের ভুল, কিন্তু তার কারণ তো এগুলো হতে পারে না। এটা তো মানে আমাদের উপরে একদম স্বাধীনতার চরম খর্ব ওই জায়গাটাতে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা একদম স্পষ্ট করে একটা জিনিস বলি, এনসিপি তাদের জায়গা থেকে এখন পর্যন্ত কোনো, এই আপনি যাদেরকে বিজনেস মাফিয়া বলছেন, আপনি যাদেরকে বিভিন্ন মাফিয়া, শুধু বিজনেস মাফিয়া এরকম না, মিডিয়া মাফিয়া আছে, ব্যুরোক্রেটে মাফিয়া আছে, আমলাতন্ত্রে, সরকারের আমরা সামনে যা দেখি তার পিছনে আরো বড় মাফিয়া আছে। আমি আমার এই 1 বছর অভিজ্ঞতা থেকে শুধু আপনাকে এইটুকু বলি, বাংলাদেশের পলিটিশিয়ান বলতে বিগত 16 বছর যাদেরকে দেখানো হয়েছে তাদেরকে আমি মনে করি অভিনেতা অভিনেত্রী। তাদের পিছনে আলাদা আলাদা প্রযোজক আছে, প্রডিউসার আছে, স্ক্রিপ্ট রাইটার আছে, ডিরেক্টর আছে, যাদেরকে দেখা যায় না। বিভিন্ন যখন রাজনৈতিক দলগুলো আসে ক্ষমতায়, ওই রাজনৈতিক দলগুলো এক একটা ক্যারেক্টার হিসেবে কাজ করে, তারা পিছন থেকে নাচায়। যারা এই লোকগুলোকে, সামনের পলিটিশিয়ান নামক সো কল কিছু লোকজনকে দিয়ে তারা সামগ্রিক খেলাটা খেলে। এই পলিটিশিয়ানরা কেউ এসে 20% ভাগ নেয়, কেউ 30% নেয়, কেউ 50% নেয়, কিন্তু ওদের ভাগটা ঠিক থাকে। আওয়ামী লীগ যখন ছিল তখনও ভাগ ঠিক ছিল, এখনও তাদের ভাগ ঠিক আছে, হয়তো একটু কম একটু বেশি। এনসিপি আমরা আমাদের জায়গা থেকে ওই জায়গায় ফাইট করছি বলে এনসিপির এখন ওই মানি ফ্লোটা নাই। যদি এনসিপির ওইটা থাকতো, এনসিপি আজকে অনেক সামনের দিকে থাকতো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের ওই কালো টাকার মানি ফ্লোর দরকার নাই। আমরা জনগণের 10, 20, 50, 100, 1000 টাকা দিয়েই আগামীর রাজনীতিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই।